পড়ছিলাম চন্দ্রবিন্দু, কলমে জান্নাতুল নাইমা, পর্ব সংখ্যা 4। বিন্দুর কান দুটো গরম হয়ে যায়, মস্তিষ্ক শূন্য শূন্য লাগে, বুকের গভীরে থাকা ছোট্ট হৃদয় আর ছটফট করে না। অস্থিরতা কমে যায় আচমকা, অনুভূতিদের গা গোলায়। ভালোবাসাও বুঝি এভাবেই ঘৃণা হয়ে যায়। বিন্দু দুপা পেছায়, তারপর ঘুরে দাঁড়ায়। স্থির থাকে না এক মুহূর্ত, ছুটে যায় নিজের বাড়িতে, নিজের ঘরে। কল্লোলী সঙ্গে সঙ্গে ছুটে আসে। বিন্দু মুখের উপর দরজা বন্ধ করে দেয়। কল্লোলী আঁতকে ওঠে। আবেগের তাড়নায় কোনো সর্বনাশ বয়ে আনবে না তো মেয়েটা। দরজায় ঠক ঠক শব্দ তোলে কল্লোলী। কণ্ঠে স্নেহ মেখে ডাকে বিন্দুকে। বিন্দু, মা আমার দরজা খোল। ভয়ে থরথর করে কাঁপতে থাকে কল্লোলী। বিন্দু সাড়া দিচ্ছে না কেন? তার সে ভয় বেশিক্ষণ টেকে না। একটু পরে বিন্দুর স্বাভাবিক কণ্ঠস্বর পায়। হরিঘটককে খবর দাও মা। মাস্টার সাহেব যদি বিয়ে না করে থাকে তবে কালকেই যেন প্রস্তুতি নিয়ে আসে। নিমিষেই চোখ জল জল করে ওঠে কল্লোলীর। খুশিতে চিৎকার করে ডাকে ছোট মেয়ে বৃন্দাকে। পরক্ষণেই আবার ধপ করে নিভে যায়। বিন্দু এত স্বাভাবিক কি করে? ফের দরজা ধাক্কা এসে। দরজাটা খোল মা, আমাকে একা থাকতে দাও মা। মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার শক্তি করতে দাও। যাও, তোড়জোড় শুরু করো। তোমার বড় মেয়ের বিয়ে হবে শিগগিরই। কল্লোলী থামে, শান্ত হয়ে ভাবে সত্যি বিন্দুকে একা ছাড়া উচিত। অঘটন কিছু ঘটবে না নিশ্চয়ই। তাই যদি ঘটতো বিয়ের বন্দোবস্ত করতে বলতো না। হরিঘটক খবর পেয়ে এহসান মাস্টারের বাড়ি খবর দেয়। তারা জানায় আগামীকালই তবে বিয়ে। এহসান মাস্টারের বয়স 32, বিন্দুর থেকে বয়সে 16 বছরের বড়। কল্লোলীর কাছে বয়সটা কোনো সমস্যা নয়। তার থেকে বিন্দুর বাবা 18 বছরের বড় ছিল। এতে কোনো সমস্যা হয়নি। সংসারটা সুখেই চলছিল। দুটো মেয়ে হয়েছে। এরপর একদিন আল্লাহর ডাক পেয়ে মানুষটা চলে গেলেন। তবুও সেই সুখের সংসার সে ফেলে যায়নি। মেয়ে দুটোকে আঁকড়ে বেঁচে আছে। কেন আছে? মানুষটাকে ভালোবেসেই তো। জীবিত মানুষকে ভালোবাসার এক শান্তি, আবার মৃত মানুষকে ভালোবেসে মৃত্যুর জন্য অপেক্ষা করা আরেক শান্তির। আজ বিন্দুর বিয়ে। পাড়ার মহিলারা এসেছে বিন্দুর গায়ে হলুদ মাখাবে বলে। লাল পাড়ে বাসন্তী রাঙা শাড়ি পরেছে বিন্দু। মুখে কোনো প্রসাধনী মাখেনি, গায়ে কোনো গহনাও পরেনি। তবু মেয়েটার মাঝে অপরূপ স্নিগ্ধতা এসে মিশে গেছে যেন। শীতল পাটিতে বসে আছে বিন্দু। প্রথমে তার মা তাকে হলুদ ছোঁয়ালো, এরপর চন্দ্রর মা, এরপর সাহেরা। একে একে সবাই বিন্দুর গায়ে হলুদ ছোঁয়ালো। বিন্দু নিশ্চুপ, উদাস তার দৃষ্টি। কে এলো কে গেল, কে তাকে হলুদ দিল, তো তার কিছু মাত্র যায় আসে না। কল্লোলী খুব যত্ন করে মেয়েকে গোসল করিয়ে দিল। বিন্দু শুধু নিঃশ্বাসই ফেলল। এর বেশি কোনো প্রতিক্রিয়া তার মধ্যে দেখা গেল না। দুপুরের পরেই বরপক্ষ চলে এলো। পাত্র দেখে কানাঘুষা শুরু করলো সকলে। অমন সুন্দর মোমের মতো বিন্দুর জন্য এমন পেটমোটা কালো খসখসে বর জুটল। বিন্দুর বর দেখে চারদিকে হতাশার সুর ভাসতে লাগলো। বিন্দু কিছুই বলল না। বলল কল্লোলী, বিন্দুর বর কালো হোক, পেটমোটা ভুঁড়িওয়ালা হোক, এতে আমাদের কিচ্ছুটি আসে যায় না। শুধু লোকটা ঠকবাজ, বেঈমান, প্রতারক শ্রেণীর যেন না হয়, এটুকুই কামনা করি। কল্লোলীর কথাটা চায়না বেগমের গায়ে লাগলো খুব। কল্লোলী যে চন্দ্রকে অপমান করলো এতে কোনো সন্দেহ নেই। খুব সুন্দরভাবে ত্রুটিহীন বিয়ে হয়ে গেল বিন্দুর। কনে বিদায়কালে বিন্দু মা আর বোনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদল। এত চিৎকার করে গা ভাসিয়ে কোনো বউ বাপের বাড়ি থেকে বিদায়কালে কান্না করে জানতো না সাহেরা। এ প্রথম দেখলো, আর বুঝতে পারল এ কান্না শুধু শ্বশুর ঘরে চলে যাচ্ছে বলে নয়, এ কান্নায় মিশে আছে চন্দ্রের বউ হতে না পারার তীব্র যন্ত্রণা। দীর্ঘশ্বাস ফেলল সাহেরা। মনে মনে ক্ষমা চাইল বিন্দুর কাছে। এরপর এগিয়ে গিয়ে বিন্দুর কাঁধে হাত রাখলো। কান্নারত বিন্দু ঘুরে তাকাতেই সাহেরা শক্ত করে জড়িয়ে ধরল ওকে। কানের কাছে ফিসফিস করে বলল, ধন্যবাদ তোমাকে বিন্দু। ভাগ্যকে মেনে নিয়ে নিজের জীবনটা গুছিয়ে নাও। বিন্দুর ভেতরটা নড়ে ওঠে। বুকের ভেতর থেকে উপচে আসে কান্নারা। সাহেরাকে আপাদমস্তক দেখে মনে মনে বলে, চন্দ্রর বউ তুমি, তুমিই চন্দ্রর বউ। এরপর সাহেরার পেটের দিকে তাকায় আর চট করে একটা কাণ্ড করে বসে। মাটিতে 2 হাঁটু গেড়ে বসে সাহেরার কোমর জড়িয়ে ধরে ওর তলপেটে চুমু খায় দুটো, আর বিড়বিড় করে বলে, আমার এক জীবনের আফসোস, তুই আমার চন্দ্রর সন্তান, কিন্তু আমার আর চন্দ্রের সন্তান নয়। এরপর উঠে দাঁড়িয়ে চোখের জল মুছে নেয়। সাহেরা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কল্লোলী তাড়া দিল, বিন্দু মা আয় এদিকে, জামাই অপেক্ষা করছে। বিন্দু পা বাড়ায়। এহসান গিয়ে গাড়িতে উঠেছে।
বিন্দু গেটের সামনে মায়ের সঙ্গে দাঁড়িয়ে আছে। বিন্দুর শ্বশুর ঘর থেকে লোক এসেছে মাত্র দুজন। একজন ওর শ্বশুর, সে গিয়েও গাড়িতে বসেছে। আর একজন ওর ননদ, নাম অ্যামি, বয়সে বিন্দুর চেয়ে বড়। সে দাঁড়িয়ে আছে বিন্দুর পাশে। কল্লোলী মেয়েকে এগিয়ে দিল গাড়ি পর্যন্ত। বিন্দু এহসানের পাশে বসলো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়েছে। বিন্দু চলে যাচ্ছে শ্বশুর বাড়ি। দীর্ঘ 2 মাস পর বাড়ি ফিরল চন্দ্র। কত কথা জমা মনে, সব বলবে বিন্দুকে। মেয়েটা নিশ্চয়ই অভিমানে চোখ ভাসিয়েছে এতদিন। আর না, আর বিন্দুকে কাঁদতে দেবে না সে। এবার সব সত্যি বলবেই বলবে। মধ্যরাতে বাড়ি ফিরেছে চন্দ্র। ঘুমানোর আগে বিন্দুকে ভাবতে ভাবতেই ঘুমিয়েছে। ভোরবেলা জঘন্য একটা স্বপ্ন দেখে ঘুম ভাঙল। স্বপ্নটা এমন, বিন্দু লাল টুকটুকে শাড়ি পরেছে, বাসর ঘরে বসে আছে নববধূ রূপে। বর বেশে সে বাসর ঘরে ঢুকবে। এমন সময় অচেনা এক লোক বর বেশে বাসর ঘরে ঢুকে পড়ল আর তার মুখের উপর দরজা বন্ধ করে দিল। ঘুম থেকে হন্তদন্ত হয়ে উঠল চন্দ্র। তার বুকের ভেতর কেমন ফাঁকা ফাঁকা লাগছে। এমন বৃষ্টি ধরনের স্বপ্ন এর আগে সে কখনো দেখেনি। হৃদস্পন্দন কাঁপছে কেন এভাবে? বিন্দু ঠিক আছে তো? ভুল হয়ে গেল, বাড়ি ফিরে ঘুমানো উচিত হয়নি তার। উচিত ছিল আগে বিন্দুর সাথে দেখা করা। কল্লোলী কাকে রাগ করতো, তিতা কথা শোনাতো। তাতে কি? চন্দ্র আর দেরি করে না। শুধু একটা লুঙ্গি পরনে, তার গায়ে স্যান্ডো গেঞ্জিও নেই। ওভাবেই সে বিন্দুর বাড়ির দিকে ছুটল। সিঁড়ি বেয়ে নামতেই সাহেরা সামনে পড়ল। চন্দ্র দেখেও দেখল না। সাহেরা টের পেতেই আটকে উঠল। এবার চন্দ্রকে কিভাবে সামলাবে? বিন্দুদের বাড়িতে ঢুকতেই কল্লোলীর মুখোমুখি হলো চন্দ্র। কল্লোলী কি যেন হিসেব করছে। চন্দ্র এসে জিজ্ঞেস করলো, কেমন আছো কাকিমা? কল্লোলী সে জবাব না দিয়ে বলল, চন্দ্র বাড়ি ফিরেছে তবে? বেশ ভালো কথা, একজন বাড়লো তবে। চন্দ্র ভ্রু কুচকে বলল, কি বাড়লো? সদস্য। কিসের সদস্য, কি বলছো? কল্লোলী এবার মিষ্টি এসে উত্তর দিল, বিন্দুর বৌভাতে বাপের বাড়ি থেকে কে কে যাবে সেই সদস্য সংখ্যার হিসেব। কল্লোলী কথা শেষ করতেই হরিঘটক এসে উপস্থিত হলো। কল্লোলীকে বলল, কয়জন হইল গো? কল্লোলী বেশ উৎসুক হয়ে বলল, 16 জন হিসাব ছিল, এই আর একজন বাড়ল। হরিঘটক বলল, ইনি কে? ভুইয়া বাড়ির বড় ছেলে, সম্পর্কে বিন্দুর বড় ভাইই হয়।